আর অবশ্যই ডিবেটের আজকে মূল বিষয়বস্তু যাদবপুর কাণ্ড এবং যাদবপুর কাণ্ডে এই মুহূর্তে আবারও চরম হুঁশিয়ারি। খুব স্বাভাবিকভাবেই আপনারা জানেন যে আজও বেশ কিছু দাবি দাবা সেগুলোকে নির্দিষ্টভাবে রেখে এসএফআই এর তরফ থেকে যেটা বলা হচ্ছে, আমরা আজ বিকেল 4টে পর্যন্ত শুনতে পেলাম ডেডলাইন দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত উপাচার্য তাকে সময় বেঁধে একগুচ্ছ দাবি জানিয়েছেন আন্দোলনকারী পড়ুয়ারা। আজ বিকেল 4টের মধ্যে ক্যাম্পাসে আসতে হবে, প্রথম জায়গা। উপাচার্য যদি ক্যাম্পাসে না আসেন, ভারপ্রাপ্ত উপাচার্যকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, গুরুত্বপূর্ণ দ্বিতীয় জায়গা। শনিবারের ঘটনা, তার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে আদালতে মামলা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই মামলা করতে হবে সেটাও বলা হচ্ছে। এবং শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে হিট অ্যান্ড রান মামলা করতে হবে, অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করতে হবে কর্তৃপক্ষকে। অবিলম্বে সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে হবে, পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করতে হবে। এতগুলো জায়গা, যে জায়গাগুলো আজকে নির্দিষ্টভাবে তারা আজ আবারও বলছেন। কিন্তু সব থেকে বড় বিষয়, খুব স্বাভাবিকভাবেই যারা শাসক দল তারা ইতিমধ্যেই প্রশ্ন তোলা শুরু করেছেন যে আন্দোলনের একটা প্যাটার্ন হয়, কিন্তু এই জায়গায় যে অবস্থানে দাঁড়িয়ে যে ধরনের আন্দোলন এবং তার সঙ্গে একে একে চরম হুঁশিয়ারি বাম, অতি বাম মনস্কতার জায়গায় নিয়ে এসে একে একে তীব্র কটাক্ষ শাসক দলের বহু নেতা নেতৃত্বরা তারা করতে শুরু করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, যাদবপুরের যে পরিস্থিতি চলছে, পড়াশোনা ইতিমধ্যেই বন্ধ, সেখানে দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবেই যে জায়গা তৈরি হচ্ছে তাতে পেন ডাউনের মতন পরিস্থিতি ইতিমধ্যেই শুরু হয়েছে। এখন এই পরিস্থিতির বদল দরকার, কারণ স্বাভাবিকভাবেই ছাত্র সংসদ নির্বাচন যেমন একখানা সব থেকে বড় গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেই ইস্যুতে দাঁড়িয়ে বারংবার প্রশ্ন তুলেছেন যারা বিরোধী রাজনৈতিক সংগঠন রয়েছে ছাত্রদের। আজ ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে আন্দোলনের প্যাটার্ন নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে, এবং এই প্রশ্নের জায়গাও খুব স্বাভাবিক। আমরা গুরুত্বপূর্ণ একটি বার্তাকে শোনাই, ফিরহাদ হাকিম তার বক্তব্যটা শুনিয়ে আমরা যে ডেফিনেটলি তার ডিবেট শুরু করব। অনেকগুলো বিষয় তিনি প্রশ্ন তুলেছেন আজ, এবং দুদিন আগে তোলা এই প্রশ্নগুলো আরো একবার আপনাদের শোনাতে চাই, কারণ খুব গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গ। দেখুন, যে কোনো বিজেপি স্টেটে এই এটা করতে পারতো, যোগীর স্টেটে করতে পারতো, হাড়গোড় ভেঙে দিত মেরে। এখানে মমতা ব্যানার্জি গণতন্ত্র রেখেছে, তাই এই গুন্ডাগুলো লাফাচ্ছে। খুব অন্যায়। কেন, কি দরকার ছিল? আমরাও বিরোধী রাজনীতি 34 বছর ধরে করেছি। কোনো মন্ত্রীর গাড়ি ভাঙতে তো যায়নি, মন্ত্রীকে আটকাতে তো যায়নি। আমাদের সময় তো লড়াই ছিল, বুদ্ধবাবুর সাথে লড়াই ছিল, জ্যোতিবাবুর সাথে লড়াই ছিল, অন্য অন্য মন্ত্রীদের সাথে লড়াই ছিল, কিন্তু সেটা গণতান্ত্রিক উপায়। কোনো জায়গায় হলে মুখ্যমন্ত্রী 26 দিন অনশন করে নিজে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। কোথাও এই তাণ্ডব লীলা করা, অরাজকতা করা, এটা কখনো রাজনীতি হতে পারে না। তাণ্ডব লীলা করাটা এটা কখনো রাজনীতি হতে পারে না, মানে একটা প্যাটার্ন হয়। মানে আমি আবারও বলছিলাম, যেটা আন্দোলন, সেই আন্দোলনের একটা প্যাটার্ন হয়, একটা ধারা হয়। মানে হঠাৎ করে গাড়ি আটকে ডেপুটেশন, এবং সেখানে ধাক্কাধাক্কিতে একজন পড়ে গিয়ে তার আঘাত লাগা, যদিও অনভিপ্রেত বলছেন প্রত্যেকে, কিন্তু এই জায়গা থেকে পাল্টা যে অভিযোগ এসএফআই এর তরফ থেকে করা হচ্ছে, যে গাড়ি চাপা দিয়ে চলে যাওয়ার মতন পরিস্থিতি, এবং কার্যত মার্ডার বা মার্ডারার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এই অভিযোগ তারা করছিলেন। আজ এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবেই যে বক্তব্যটা এই মুহূর্তে শোনালাম ফিরহাদ হাকিমের, খুব তাৎপর্যপূর্ণ আলোচনায় অবশ্যই যারা অংশগ্রহণ করছেন পরিচয় করে। আমাদের সঙ্গে রয়েছেন অরিজিৎ কাঞ্জিলাল, রাজনৈতিক নেতা, কিছুক্ষণের মধ্যে তিনি যোগ দেবেন। আমাদের সঙ্গে রয়েছেন আলী হোসেন, বিজেপি মুখপাত্র। আলী সাহেবকে স্বাগত জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন এসএফআই নেতা আকাশ কর, আকাশ বাবুকেও স্বাগত জানাবো অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আকাশ, আমি ডেফিনেটলি আপনার কাছে আসবো শুরুতেই, কারণ ফিরহাদ হাকিমের একটা গুরুত্বপূর্ণ মন্তব্য আমরা পেলাম। মানে 2 তারিখ তিনি এই মন্তব্য করেছেন। প্রথমত হচ্ছে, আমার রাজ্যে গণতন্ত্র আছে, যদি যোগী রাজ্য হতো তাহলে হাড়গোড় ভেঙে দেওয়া হতো, এমনটা তিনি মনে করেন ফিরহাদ হাকিম। এবং একটা প্যাটার্ন হয় আন্দোলনে, তিনি সেটাও বলছেন। এভাবে কখনো কোনো রকমভাবে ডেপুটেশন হয় না, মানে মন্ত্রী কোথায় যাবেন বা এই জায়গায় কে কোথায় যাবেন, সেখানে হঠাৎ গাড়ি আটকে ডেপুটেশন দেব, আর সেখানে একটা ঘটনা ঘটে গেলে পরেই একেবারে সেটা নিয়ে তাণ্ডব লীলা চলছে বলে তিনি মন্তব্য করছেন। এভাবে রাজনীতি হয় না, কি বলবেন? দেখুন, আমার ধারণা
স্মৃতিলোভ বলে একটি রোগ আছে, ববি হাকিম তাতে আক্রান্ত হয়েছে। তার কারণ, আন্দোলনের প্যাটার্ন সম্পর্কে যদি আলোচনা করতে হয় তাহলে বিধানসভা ভাঙচুর থেকে শুরু করে জয়প্রকাশ নারায়ণের গাড়ির বনেটের উপর উঠে দাঁড়িয়ে পড়া, এই সবটাই পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে করে দেখিয়েছে। ফলত আন্দোলনের প্যাটার্ন কি হবে না হবে সেইটা তো তৃণমূল ঠিক করবে না। ছাত্রদের আন্দোলনের প্যাটার্ন কিরকম হবে? শিক্ষামন্ত্রীর গাড়ি আটকে শুয়ে পড়তে, বসে পড়তে, দাঁড়িয়ে পড়তে কোনোভাবে কিছুই সেদিন ছাত্ররা চাননি। কিন্তু আমাদের কাছে সেই ছবি আছে, আমি জানি না আপনাদের কাছে আছে কিনা, আপনারা দেখিয়েছেন কিনা, কিন্তু একাধিক বহিরাগত তৃণমূলের গুন্ডাদের নিয়ে গিয়ে শিক্ষামন্ত্রী সেদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি ঘটনা ঘটাতে চেয়েছে। ওয়েব কুপার সম্মেলন বা সভা যাই হোক না কেন সেটা ছিল, তাতে সারা রাজ্যের অধ্যাপকরা যেতে পারেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তাতে আমাদের কোনো কথা নেই। কিন্তু আমাদের কাছে এমন এমন লোকেদের ছবি আছে ওইখানকার, যাদের সাথে অধ্যাপনা কেন স্কুল কলেজের দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই, কোনোদিন স্কুল কলেজে গেছে কিনা সন্দেহ আছে, তারা সেই দিন গিয়ে যাদবপুরে যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছিলেন। এবং ছাত্রছাত্রীরা, বিভিন্ন সংগঠন তারা কথা বলতে চান। শিক্ষামন্ত্রী কিছু সংগঠনের সাথে কথা বলেন, কিছু সংগঠনের সাথে কথা বলেন না। এবং ভেতরে সভা শুরু করার সময়ের শুরু থেকে যে প্ররোচনামূলক ভাষণ, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিদ্বেষমূলক ভাষণ শিক্ষামন্ত্রী দিয়ে সেদিন এলাকা গরম করেন, যার ফলশ্রুতি এটা হয়। কিন্তু ফলশ্রুতি মানে কি? উনি বললেন যোগী রাজ্যে হলে হাত পা বেঁধে দিত। তৃণমূল কি এখন বিজেপির সাথে তুলনা করবে নাকি? পশ্চিমবাংলাকে কি এখন উত্তরপ্রদেশের সাথে তুলনা করা হবে নাকি? আর একটা অদ্ভুত কথা আমার কানে লাগলো, ববি হাকিম বলছেন মমতা ব্যানার্জি গণতন্ত্র রেখেছেন। মমতা ব্যানার্জি গণতন্ত্র রেখেছেন মানে মমতা ব্যানার্জি কি দয়া করে পশ্চিমবাংলায় গণতান্ত্রিক ব্যবস্থায় আছেন নাকি? উনি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, এখনো মুখ্যমন্ত্রী আছেন, দুদিন পর গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে চলে যাবে। গণতন্ত্র ভারতবর্ষের সংবিধান দিয়েছে, গণতন্ত্রের ভারতবর্ষের মানুষ গণতন্ত্রে অংশগ্রহণ করে গণতন্ত্রকে বিকশিত করেছে। কারোর দয়ায় পশ্চিমবাংলা, কারোর দয়ায় ভারতবর্ষে গণতন্ত্র চলছে না। এটা মদন মিত্র, এইটা ববি হাকিমদের, ওইটা যখন নারদার টাকা নিত স্যান্ডগেঞ্জি পরে, তখন ওই গণতন্ত্রের কথা, তখন এই প্যাটার্নের কথা আপনাদের নাকি কেউ মোটিভেট করছেন, যারা নাকি বাম এবং অতিবাম মনস্ক, তারা কিছু ছেলে মেয়েদের মোটিভেট করছে, এরা কুয়োর ব্যাং, এটাও বলেছেন। আমি আসছি আপনার থেকে এই বার্তাটাও নেব, তবে আমি একটুখানি আলী হোসেন সাহেবের কাছেও যাওয়ার চেষ্টা করবি। আলী সাহেব কি বলবেন? মানে এই তো পরিস্থিতি, মানে যোগী রাজ্যের সঙ্গে এই জায়গায় তুলনা খুব স্বাভাবিকভাবেই আসছে, কারণ আমার রাজ্যে গণতন্ত্র আছে। যদি উত্তরপ্রদেশ হতো হাত ঠ্যাং ভেঙে দেওয়া হতো এরকম ধরনের আন্দোলন নিয়ে। ফিরহাদ হাকিম বলছেন। প্রথমত হচ্ছে আমি ফিরহাদ হাকিমকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি শেষ পর্যন্ত স্বীকার করলো যে উত্তরপ্রদেশ উত্তম প্রদেশ, উত্তরপ্রদেশে আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো, উনি নিজের মুখে সেটা স্বীকার করেছে। দ্বিতীয়ত এটা বিষয় আমি বলতে যাচ্ছি, দেখুন এবিভিপি আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আছে, ছাত্র সংগঠন, কিন্তু রাজনৈতিক সংগঠন না, ওটা একটা সেবামূলক বা শিক্ষা সংগঠন। কিন্তু সেই শিক্ষা সংগঠন এবিভিপিতেও আপনারা দেখবেন ভারতের বৃহত্তম ছাত্র সংগঠন, সমস্ত কলেজগুলোতে এবিভিপি আছে। এই কলেজগুলোতে একবার একটু যে অবজারভেশন করে দেখুন, তাহলে কোথাও কোনো জায়গায় ছাত্র শিক্ষক সম্পর্ক সেখানে অটুট রয়েছে, আছে, যার ফলে সেই কলেজগুলোতে এখন অনেক শান্তির বার্তা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য, যে রাজ্যে এবিভিপি হয়তো কম পরিমাণে আছে, কিন্তু এখানে সিপি অর্থাৎ টিএমসিপি এবং একই সঙ্গে হচ্ছে এসএফআই, এরাই তো আছে। কিন্তু আমরা দেখলাম এত বছর পশ্চিমবঙ্গের কলেজ ইলেকশন পর্যন্ত হয়নি। দ্বিতীয়ত যেটা বিষয় সেটা হচ্ছে এবিভিপি, আপনার টিএমসিপি এবং একই সঙ্গে হচ্ছে এসএফআই, তারা যে যাদবপুর কলেজে যে নাটকটা করলো, এই নাটকটার অর্থটা কি? এই নাটকটার অর্থ হচ্ছে যে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টিকে অর্থাৎ ছাত্র সংগঠনের মাধ্যমে পিছিয়ে দিয়ে তারা সামনের সারিতে আসবে, এসে একটা অস্থিরতা তৈরি করবে যে পশ্চিমবঙ্গে টিএমসির বিকল্প হিসাবে এখানে এসএফআইকে এখানে একটা প্রতিষ্ঠা করবার চেষ্টা বা বামফ্রন্টকে ঘুরে আসার একটা চেষ্টা। এই যে ফন্দি,
এই যে অপকৌশল, আজকে বাংলার মানুষ এটা বুঝতে পেরেছে। যাদবপুর কলেজে আজকে শিক্ষামন্ত্রী পার্থ বসুকে যেতে হলো, যদিও তাদের আলাদা সম্মেলন বলে এটা বলা হয়েছে, কিন্তু মূলত মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে ওই পার্থ বসুকে যে আপনি যান, গিয়ে এসএফআইয়ের সঙ্গে ঝগড়া লাগান, এসএফআইয়ের সঙ্গে দ্বন্দ্ব লাগান, ভারতীয় জনতা পার্টিকে আপনি আটকান। কারণ সিপিএম এর কোনো অস্তিত্ব নেই, যাদবপুর একটা বিকল্প রাস্তা, এই বিকল্প রাস্তার মাধ্যমে হয়তো সিপিএম এর একটা মুখ খুলতে পারে আগামী বিধানসভাকে টার্গেট করে। না, এইভাবে সিপিএম কে তোল্লা দিয়ে পশ্চিমবঙ্গে আনা যাবে না। পশ্চিমবঙ্গের মানুষ সিপিএম কে বর্জন করেছে, এসএফআই কে বর্জন করেছে, টিএমসির সঙ্গে আমাদের সরাসরি লড়াই পশ্চিমবঙ্গে আছে। আজকে বলছে যে আমার এসএফআই যে বন্ধুটি, সে বলল যে আজকে লক্ষ্য করুন যে দিল্লিতে ওরা দোস্তি করে রয়েছে, দিল্লিতে আপনার সিপিএম এবং তৃণমূল মিলে তারা ইউপিএ জোট করে, অর্থাৎ ইন্ডি জোট করে তারা রয়েছে, আর বাংলাতে এসে তারা কুস্তি করবে, এটা বাংলার মানুষ মেনে নিতে পারবে না। কিন্তু এটাও তো ফ্যাক্ট যে ছাত্র সংসদ নির্বাচন যার দাবি মানে বিরোধী রাজনৈতিক ছাত্ররা করে যাচ্ছেন, কেন হবে না? এটাও তো একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে এসএফআইরা যখন ক্ষমতায় ছিল পশ্চিমবঙ্গে, তখন কটা ইলেকশন করেছে কলেজগুলোতে সেটা আমরা জানি। আমরাও তো ছাত্র অবস্থা পেরিয়ে আজকে আমরা এসছি। এখন এতক্ষণ আমার মনে হচ্ছিল যে উনি বোধহয় ইলেকশন করতে দিত না। এতক্ষণ আমার যেটা মনে হচ্ছিল উনি বোধহয় বিজেপিটা নতুন করছে। এখন আমার যেটা মনে হচ্ছে উনি পশ্চিমবাংলাতেও নতুন দিয়েছিলেন। আচ্ছা, আমি একবার সাথে বলছি, এসএফআই নেতাকে জিজ্ঞেস করুন, এবিভিপি কে আপনারা কি কলেজে এন্ট্রি দিয়েছিলেন? দেয়নি। এবিভিপি কে পিটিয়ে তারা কলেজ থেকে। আচ্ছা, এবার আকাশটা শুনে নি। আলী সাহেব আসছি আমি, আকাশ কি বলতে শুনেন বলুন। ৩৫ বছর বামফ্রন্ট সরকার থাকাকালীন প্রতি বছর দুর্গাপুজোর মতো এসএসসি পরীক্ষা যেমন হয়েছে, প্রতি বছর দুর্গাপুজোর মতো পিএসসির পরীক্ষা যেমন হয়েছে, ঠিক তেমনি নিয়ম করে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। আপনাকে আমি লিস্ট দিয়ে দিতে পারি ৩৪ বছর বামফ্রন্ট সরকার থাকাকালীন কোন কোন কলেজে কোন কোন বছর এসএফআই হেরেছে, ছাত্র পরিষদ জিতেছে কিংবা টিএমসিবি জিতেছে। এখন এবিভিপি পশ্চিমবাংলায় তখন কেউ করতো না, এটা তো আর এসএফআই দোষ হতে পারে না। এবিভিপি পশ্চিমবাংলায় ছিল না, এটাও এসএফআই দোষ হতে পারে না। এখন উনি যিনি বসেছেন, আমার মানে ধারণা ৯০-এর দশকের পর থেকে এবিভিপি প্রত্যেকটা কলেজে প্রার্থী দেওয়ার জন্য গিয়েছিল। আপনারা প্রার্থী দিতে যাননি। আপনারা বিশ্ববিদ্যালয় না, যাদবপুর কলেজ করে যাচ্ছেন। ওটা কলেজ না, ওটা ইউনিভার্সিটি। আগে এইটুকু জানুন, তারপর। আচ্ছা, ঠিক আছে। ছাত্র সংসদ নির্বাচন ডেফিনেটলি একটা বড় প্রসঙ্গ আকাশ। আমি বলছি যে মানে সাধারণ যারা ছাত্রছাত্রীরা রয়েছেন, যারা পড়াশোনা করেন, তাদেরও তো এফেক্ট হচ্ছে এই আন্দোলন যেভাবে চলছে, যেভাবে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে সেখানে। অবশ্যই এই পরিস্থিতি কোনো কলেজে কোনো বিশ্ববিদ্যালয়ে কখনোই কাম্য নয়, কেউই চায় না। কিন্তু আমাদের কথাটা তো হচ্ছে এইটাই যে এই যে আরজি করের ঘটনা, তার আগে এমনকি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা নিয়ে সবাই খুব চিৎকার চেঁচামেচি করেছেন, স্বপ্নদ্বীপের ঘটনা নিয়ে। আচ্ছা, এই ঘটনাগুলো একের পর এক ঘটে যাচ্ছে, একের পর এক কলেজে, একের পর এক বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা আক্রান্ত হচ্ছেন, তাদের নিরাপত্তাহীনতায় ভুগছেন। সেইটার জন্যই তো আমরা বলছি যে ছাত্রদের কথা বলার জায়গা হচ্ছে ছাত্র ইউনিয়ন। তাহলে সেইটা এত বছর ধরে যারা বন্ধ করে রাখলো ভোট, 17 সালে শেষ পশ্চিমবাংলায় কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। সেই ছাত্র সংসদ নির্বাচনে যারা জিতেছিল তাদের এখন কথা অনুযায়ী, নিয়ম অনুযায়ী তাদের কলেজ ছেড়ে দেওয়ার কথা। কিন্তু 3 বাচ্চার বাবা, 3 বাচ্চার মারা কলেজের তৃণমূল নেতা সেজে ইউনিয়ন চালাচ্ছে, আর এই ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করছে, তাদের থেকে কাটমানি নিচ্ছে। এইসব চলতে পারে না। এবং তার বিরুদ্ধে আমি আকাশ আপনার কথার প্রসঙ্গ ধরেই অরিজিৎ দা যোগ দিয়েছেন। অরিজিৎ কাঞ্জিলাল, রাজনৈতিক নেতা। অরিজিৎ দাকেও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। এবং অরিজিৎ দা, আপনি নিশ্চয়ই অনুষ্ঠান শুরু থেকে আশা করি শুনছিলেন। ইনফ্যাক্ট আকাশ যেটা বলছিল, তো খুব স্বাভাবিকভাবে মানে কি বলবেন? দেখুন, এখানে যাদবপুরের ঘটনাটা অনেকে অনেক রকম ভাবে মেলাইন করার চেষ্টা করছে বা চেষ্টা করছে সরকার পক্ষের দিকে ঠেলে দেওয়ার, আমি যথারীতি দেখলাম। কিন্তু আমার মনে হয় যে একজন শিক্ষামন্ত্রীর সবসময় অধিকার আছে প্রতিষ্ঠানিক বা কোনো সংস্থা, সেটা যাদবপুর হোক, প্রেসিডেন্সি হোক, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় হোক বা আমাদের স্টেট ইউনিভার্সিটি হোক, ক্যালকাটা ইউনিভার্সিটি, সেখানে যাওয়ার তার অধিকার রয়েছে এবং প্রত্যেকের সাথে কথোপকথনের সুযোগও তার রয়েছে। দরকার পড়লে তারা যদি শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে চায়, তারা শিক্ষামন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বা শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেও তারা কথা বলতে পারে। এটা শিক্ষামন্ত্রী নিজেও জানিয়েছে। কিন্তু এইভাবে বিগত দিনে আমরা দেখেছি হোক কলরবের মিছিল, যেখানে
অশ্রাব্য দ্রব্য পান করে তারা মিছিল করে সেই সেই বিশ্ববিদ্যালয়ের মাত্রাকে বরবাদ করেছে এবং খারাপ জায়গায় পৌঁছে নিয়ে গেছে। পশ্চিমবঙ্গের এই বাতাবরণ বা এই সভ্যতাকে এরা যেভাবে কুলসিত এবং নোংরা করছে, এটাকে ধিক্কার জানাচ্ছে। আর এখানে আরজিকর কাণ্ডের সাথে এটা বিভিন্ন একদমই তফাৎ। দুটোকে দাদা যেটা বলছিলেন যে গুলিয়ে ফেলছিলেন, আমি বলবো যে দুটোকে গুলিয়ে ফেলবেন না। কারণ আন্দোলনকৃত ছাত্র আন্দোলন, যেখানে আপনারা ভোটের কথা বলছেন, ভোটের ব্যাপার নিয়ে যখন ভোটে মারপিট হয় তখন আপনারাই বলেন ভোটের কি দরকার ছিল। আবার ভোট যখন হয় না তখন অ্যাডমিনিস্ট্রেশন বডি যখন থাকে তারা ভালো মতো কলেজটাকে পরিচালনা করে, তখন আপনারা আবার বলে বসেন যে কেন ছাত্র ভোট হচ্ছে না। ছাত্র ভোট রাজনৈতিক দলগুলোর পরবর্তী প্রজন্মকে তোলার জন্য সেই জায়গাটা বা নতুন যে নেতা বা নেত্রী তৈরির জায়গা হচ্ছে রাজনৈতিক ভোট, সেটার সাথে আপনারা সরকারকে কখনো এক করে দেবেন না, এটা বললাম। আর এখানে দায়িত্বটা তাহলে কাকে নিতে হবে, মানে কে নেবেন দায়িত্ব? মানে আমরা কি তাহলে এই ছবি দেখতে থাকবো? আমরা সবসময় জানি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেরকম ভাবে এখন কমিটিগুলো নিয়ে চলছে, সেখানে অ্যাডমিনিস্ট্রেশন বডি রয়েছে, মাথার উপরে প্রিন্সিপাল থাকেন, দলীয় বিধায়ক কোনো জায়গায় থাকেন যারা পিআই হিসাবে কাজ করেন স্কুলগুলোতে, আবার কোনো কলেজগুলোতে রয়েছেন তারা প্রেসিডেন্ট হিসাবে কাজ করেন। আমি এখনো পর্যন্ত জবের কলেজ ভোট হয়েছে, কলেজে অশান্তি সংক্রান্ত ঘটনা আমি খুবই কম দেখেছি, এবং যে অশান্তিগুলো ঘটেছে এটা কোনো রাজনৈতিক দলকে কেন্দ্র করে হয়েছে। তারা মাঝখান থেকে যখন ঝামেলা বিবাদ সৃষ্টি করার চেষ্টা করে তখনই হয়তো সংঘর্ষের সৃষ্টি হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে প্রাতিষ্ঠানিক যে নিয়মাবলী যেটা উনি চালিত করেছেন শিক্ষামন্ত্রীর দ্বারা, সেটাকে আমি সাধুবাদ জানাই। কারণ এই পরিস্থিতিতে আমি বুঝলাম, কিন্তু ফিরহাদ হাকিম বলছেন এই রাজ্যে গণতন্ত্র আছে। সত্যি কি গণতন্ত্র আছে কিনা বিরোধীরাও প্রশ্ন করছেন প্রত্যেকে, অরিজিৎ দা। এবং একই সঙ্গে এই প্রশ্নটাও রাখবো, এই যে ইন্দ্রানুজ রায় যিনি আহত হয়েছেন, যাদবপুর কাণ্ডের 7টি এফআইআর মধ্যে 4টি এফআইআর রয়েছে অভিযুক্ত হিসেবে ইন্দ্রানুজের, মানে কিভাবে সম্ভব? এই প্রশ্নটাও তুলছেন অনেকে। দেখুন, এফআইআর এর বিষয়টা আমি পুরোপুরি জানি না, পুরোপুরি বলতে পারবো না, আমি ব্যাপারটা আমি দেখিনি। আর যেখানে এখানে হচ্ছে এক এক রকম আমি ঘটনা শুনছি, গার্জিয়ানদের যে মতামত, যে সকল এসএফআইয়ের নেতারা এখানে সংঘর্ষে জড়িয়েছে বা তারা যারা শিক্ষামন্ত্রীর গাড়ির ওপরে আক্রমণাত্মক ভাবে এগিয়ে গেছে, তাদের গার্জিয়ানদের কথোপকথন গুলো আমি দেখে যতটুকু বুঝলাম, তারাও চান না যে তাদের ছেলেমেয়েরা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা ছাড়া এইসব আন্দোলনকৃত করে নিজেদেরকে ক্ষতিকারক জায়গায় নিয়ে যাক বা তাদের কেরিয়ার পুলিশের মাধ্যমে দ্বারা হোক, এটা তারাও চান। বুঝলাম, চান তাদের এআইডিএস অভিযোগ করছে পুলিশ কিভাবে অত্যাচার করেছে মানে এসএফআই ছাত্রীদেরকে। অভিযোগের তো ওরা করবেই, কারণ কি আমরা আপনাদের ক্যামেরার মাধ্যমেই দেখতে পেয়েছি আমরা কিভাবে তারা শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন ওখানে যারা শিক্ষামন্ত্রীর গার্ড থেকে শুরু করে যাদের গায়ে অত্যাচার করেছে বা তাদেরকে আক্রমণ করেছে, সেটা আমরা নিজেরাই আপনাদের ক্যামেরার থ্রুতে দেখেছি। সবথেকে বড় উদাহরণ বুঝলাম। ঠিক আছে আকাশ। না, মুশকিলটা হচ্ছে অরিজিৎ বাবুর কথা আমি ভালো করে কিছু শুনতে পেলাম না, হয়তো নেটওয়ার্কের কারণে, জানি না আপনারা পেয়েছেন। উনি আবার লিখে রেখেছেন রাজনৈতিক নেতা। রাজনৈতিক দল বলে তো আর কোনো দল নেই, কোন দলের নেতা সেটাও বুঝতে পারছি না। যাই হোক, 2-4 বার মমতা বন্দ্যোপাধ্যায় যা শুনলাম তাতে মনে হলো তৃণমূলই, কিন্তু ওনার কথা আমি ভালো করে শুনতে পাইনি। যেটা কথা এটা হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটনা ঘটেছে এবং আমি একটা প্রশ্ন করছিলাম যে যাদবপুরে কিছু বাম অতি বাম মনস্কতার শিক্ষক আছেন, যেটা ফিরহাদ হাকিম বলছেন, তারা নাকি কিছু ছেলে মেয়েদের মোটিভেট করছেন এরা কুয়োর ব্যাং, এটা বলেছেন তিনি। দেখুন, স্যান্ডো গেঞ্জি পরা ঘুষখোর ববিদ হাকিম কি বলছে, এতে কারোর কিছু এসে যাচ্ছে না। তাতে ব্যাং, শেয়াল, কুকুর, বিড়াল, তাদের কারোরই কিছু এসে যায় না, মানুষের কেন এসে যায়? এখন আমাদের কথাটা হচ্ছে এই বিষয়টা এই সমস্ত না, বিষয়টা হচ্ছে যে যখন এই ব্যাপারটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটলো, আচ্ছা যাদবপুরের কথা আপনি ছেড়ে দিন, তার বিরুদ্ধে যখন ছাত্রছাত্রীরা এসএফআই অন্যান্য বাম সংগঠন তারা আন্দোলনের কল করলেন, মেদিনীপুর কলেজে কি হলো, পাঁশকুড়া কলেজে কি হলো,
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কি হলো, গতকাল কল্যাণী বিশ্ববিদ্যালয় কি হলো? এই জায়গাগুলোতে তো এবিভিপি নেই, এই জায়গাগুলোতে তো এসএফআই দুর্বল, এই জায়গাগুলোতে তৃণমূল ছাত্র পরিষদের ওই 2 বাচ্চার বাবা 3 বাচ্চার মায়েরাই এখনো তৃণমূল নেতা হয়ে ছাত্র নেতা হয়ে বসে আছেন। তাহলে সেইখানে কেন এত ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করা হলো? কেন আন্দোলনকারীদের কলেজের গেটের থেকে মারতে মারতে দেওয়া হলো? কেন বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে সুচরিতা সমবয়স্ক ছাত্রী কর্মীদের বহিরাগতদের দিয়ে আক্রমণ করিয়ে তারপর তাদেরই গ্রেপ্তার করে থানার ভেতরে আবার নির্যাতন করা হলো? এই প্রশ্নের জবাব পশ্চিমবাংলার রাজ্যে মানে পশ্চিমবাংলায় গণতন্ত্র আছে, ফিরাদ হাকিম আবারও স্মরণ করিয়ে দিয়েছেন। এটা উত্তরপ্রদেশ হলে পরে হাড়গোড় ভেঙে দেওয়া হতো, এটাও বলছেন। চলছে গোটা রাজ্য জুড়ে অন্ধকারের শাসন চলছে, উত্তরপ্রদেশ আর পশ্চিমবাংলায় কোনো ফারাক নেই। আলিদা না, দেখুন, যেটা বিষয় আজকে আকাশবাবু যে কথাটা বললো সেই কথাটার আমরা কোনো মূল্য দিতে চাই না। প্রথমত হচ্ছে ওদের টোটাল পরিবারে ভোটে আছে মাত্র 4%। ওরা মমতা ব্যানার্জির সঙ্গে ট্রাই আপ করে একটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওরা ঘোলা জলে মাছ ধরবার চেষ্টা করছে। কালকের থেকে নিশ্চয়ই মাছ শেষ হয়ে যাবে, কারণ এবিভিপি অলরেডি যাদবপুরে এন্ট্রান্স নিয়ে সেই চিন্তা নেই। আমরা যেটা বলতে যাচ্ছি এটা হলো প্রি প্ল্যান। আমার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পরিষ্কার বলেছে এসএফআই এবং টিএমসিপি প্রি প্ল্যান করে যাদবপুর কাণ্ড ঘটিয়েছে এবং এর সঙ্গে যুক্ত হচ্ছে আমাদের ব্রাত্যবন্ধু। কেন? এরা জানে যে যে ভোটটা আসছে না, এই ভোটে এরা সামনের সারিতে রাখতে চায়। কোনো লাভ হবে না। ভারতীয় জনতা পার্টি এই বিধানসভা ভোটে ব্যাপকভাবে এবার আসছে সরকার গঠন, বিজেপি সরকার করবে। আলিদা আরেকটা বিষয় বলছিলেন যে উত্তরপ্রদেশে আইন শৃঙ্খলা ভালো আছে বলেই হয়তো সেখানে এ ধরনের ঘটনা ঘটলে মানে পদক্ষেপ নেওয়া হয়। আমার এখানে সে ধরনের পদক্ষেপ নেওয়া হয় না, কেননা গণতন্ত্র আছে বলে এটাও বলছেন। তাহলে উত্তরপ্রদেশের নামটা নিয়ে আসছেন ফিরাদ হাকিম, এই জায়গায় বাংলার সঙ্গে তুলনা টানছেন অরিজিৎ দা। যে যাচ্ছে সেটাও তৃণমূল, যে কলেজের বিরোধিতা করছে সেটাও তৃণমূল। অর্থাৎ এখানে একনায়কতন্ত্রের শাসন ব্যবস্থা চলছে। এখানে আমরা গণতন্ত্র বলবো না। গণতন্ত্রের পীঠস্থান দেখতে চান মধ্যপ্রদেশ, গণতন্ত্রের পীঠস্থান দেখতে চান রাজস্থান, গণতন্ত্রের পীঠস্থান দেখতে চান দিল্লি এবং আমাদের হচ্ছে উত্তরপ্রদেশ, বিহার থেকে শুরু করে। এখানে কোনো আকাশ 4টের মধ্যে ডেডলাইন দেওয়া আছে, যদি এই ডেডলাইন পেরিয়ে যায় আকাশ, এরপর পরিস্থিতি কোন জায়গায় যাবে? দেখুন, আমরা উপাচার্যর কাছে অনুরোধ করেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, যে তিনি উপাচার্যই, তিনি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবক। তিনি সেদিন ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। রাজ্যের শিক্ষামন্ত্রী উপস্থিত থাকাকালীন ন্যাচারাল কাস্টম অনুযায়ী তিনি সেখানে উপস্থিত ছিলেন, তার সামনেই গোটা ঘটনাটা ঘটেছে। এবং সেই ঘটনা ঘটার পরে আপনি যেমন বলছিলেন, আহত ছাত্রছাত্রীদের নামেই এফআইআর করা হচ্ছে এবং এখনো পর্যন্ত শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরই তো উচিত হিট অ্যান্ড রান মামলা করার, সেই সব কোনোটাই হয়নি। এবং রাজ্যের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঘটনার পর দিন থেকে তিনি বিশ্ববিদ্যালয়ে আসছেন না। এটা তো হতে পারে না। যদি তিনি না আসেন তাহলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কার কাছে যাবেন? বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কি এখন মিছিল করে আবার শিক্ষামন্ত্রীর কাছে যাবেন, আবার মুখ্যমন্ত্রীর কাছে যাবে? এটা তো হতে পারে না। কিন্তু এক্ষেত্রে এমনটাও নয় যে আবার এই ধরনের প্যাটার্ন হবে, মানে শিক্ষামন্ত্রীর গাড়ি আসছে, আমি হঠাৎ করে দাঁড় করিয়ে দিয়ে বললাম ডেপুটেশন নিতে হবে। এটাই প্রশ্ন। হঠাৎ করে ডেপুটেশন কেউ দিতে চায়নি। আপনি কেন, আপনি না জেনে বলছেন, তাহলে এটা আপনি ভুল বলছেন। না, এটা ফিরাদ হাকিম বলছেন, আমি বলছি না। সরি, ফিরাদ হাকিম কি করে জানবে? ফিরাদ হাকিম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেট পেরিয়েছেন, ফিরাদ হাকিমের কোনো আমাদের পুলিশের কি কোনো দায়িত্ব নেই? মানে যে অভিযোগটা করা হলো এতটা গুরুতর অভিযোগ, হিট অ্যান্ড রানের মতন অভিযোগ করছেন, এক্ষেত্রে পুলিশেরও তো উচিত স্বতঃপ্রণোদিতভাবে মামলা হয়তো দায়ের করা, তাই নয় কি? পুলিশ ঢুকলে তো ওরাই তো বাধা দিচ্ছে। ও আচ্ছা, আরে পুলিশ ঢুকতে হবে কেন তার জন্য মামলা করতে? ক্যাম্পাসে ঢুকবে কেন বলছে? আমি একটা কথা বলতে যাচ্ছি, উপাচার্যের উচিত, আমি বুঝলাম, টিএমসিপি এবং এসএফআই সমস্ত নেতাদের অ্যারেস্ট করে গারদে ঢুকিয়ে দেওয়া। বেশ, আমি বুঝতে পেরেছি। গুরুত্বপূর্ণ জায়গা, সবাই যেহেতু সংক্ষিপ্ত বলে আমার প্রত্যেককে ধরাতে হলো। আমার অরিজিৎ দা, আমি ডেফিনেটলি পরবর্তীতে আলিদা অবশ্যই খুব স্বাভাবিকভাবে আসবো। আমি আকাশ, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আলিদাকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই
অসংখ্য ধন্যবাদ অরিজিৎ দা, অনেকটা পরে যোগ দিয়েছেন, কিন্তু প্রশ্নের জায়গা আমি অসংখ্য ধন্যবাদ জানি এটাই বলবো শেষ পর্যন্ত যে ঘটনা এখনো পর্যন্ত যে জায়গায় গিয়েছে তাতে আবারও বিকেল 4টের পর পরিস্থিতি কোন জায়গায় যাবে আমরা জানি না, কিন্তু পরিস্থিতি যা চলছে তাতে কোন দিকে মূলত পদক্ষেপ থাকবে প্রত্যেকেরই, তার দিকে আমাদেরও নজর থাকছে, কঠোরভাবে থাকবে নজর। আপাতত এখানে শেষ করলাম দ্য ডিবেট। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকছে।